হালান্ডকে বলা হয় গোল মেশিন। গত কয়েক মৌসুম ধরেই ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার অবিশ্বাস্য ফর্মে আছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি খেলতে পারছিলেন না বিশ্বকাপ। এবার দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে নরওয়ে, এবং নরওয়ের হয়ে বিশ্বকাপ অভিষেক করেই হালান্ড আসলে জানিয়ে দিয়েছেন তিনি বিশ্বমঞ্চে বড় কিছু করার লক্ষ্যে মাঠে নেমেছেন। এখন পর্যন্ত হালান্ড খেলেছেন ৩টি ম্যাচ, ৩ ম্যাচে তার গোল ৫টি। তো বুঝতেই পারছেন হালান্ড আসলে কেমন ফর্মে আছেন। গ্রুপ পর্বের প্রথম ২ ম্যাচে তিনি জোড়া গোল করেছেন, ২-২ ৪ গোল। তৃতীয় ম্যাচে ফ্রান্সের বিপক্ষে তাকে মাঠে নামানো হয়নি। এটা নিয়ে অনেকের আসলে নানা ধরনের প্রশ্ন ছিল, কেন আসলে হালান্ডকে এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে নামানো হয়নি। ধারণা করা হচ্ছিল হালান্ডকে শেষ ৩২-এর জন্য বিশ্রাম দিয়েছেন কোচ। শেষ ৩২-এ নরওয়ের প্রতিপক্ষ ছিল আফ্রিকার দেশ আইভরি কোস্ট। ম্যাচটা কিন্তু জমজমাট হয়েছিল। প্রথমে লিড নিলেও পরে আবার ম্যাচে সমতা ফেরায় আইভরি কোস্ট, কিন্তু একদম ম্যাচের শেষ মুহূর্তে জয়সূচক গোলটি আসে সেই হালান্ডের পা থেকেই। ভাইকিংস থ্রোতে ভাইরাল নরওয়ে, মানে গত যে ম্যাচগুলোতে তারা জিতেছে প্রতিবারই আসলে ম্যাচ শেষে তাদের অধিনায়ক ওডেগার্ডের নেতৃত্বে তারা সেই বিখ্যাত নৌকা বাইচ সেলিব্রেশনটি করেছেন, এবং বিশ্বজুড়ে এই সেলিব্রেশনটা মোটামুটি ভাইরাল হয়ে গেছে। নরওয়ে বলেন কিংবা নরওয়ের বাইরে স্টেডিয়ামের বাইরে, বাসায়, হাসপাতালে, শিক্ষা প্রতিষ্ঠানে সবখানে এখন ভাইকিংস থ্রো সেলিব্রেশন। তো নরওয়ে আসলে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে। এই নরওয়ে রাউন্ড অফ 16-এ খেলবে ব্রাজিলের বিপক্ষে। আমরা সবাই জানি ব্রাজিল আসলে জাপানকে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছে। তো এই ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। তো নরওয়ের সাথে ব্রাজিলের রেকর্ডটা আসলে একেবারেই ভালো না। ব্রাজিল অবিশ্বাস্যভাবে, এটাই সত্য, কখনোই নরওয়েকে হারাতে পারেনি। তো ব্রাজিলের মতো একটা দল, যাদের আসলে এত ঐতিহ্য ফুটবলের, তারা 5 বারের চ্যাম্পিয়ন, প্রতিটা বিশ্বকাপেই তারা অংশ নিয়েছে, এই দল কখনো নরওয়েকে হারাতে পারেনি। তো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো ব্রাজিল যখন নরওয়ের সাথে খেলবে, তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষের নাম আর্লিং হালান্ড। আমরা সবাই জানি প্রিমিয়ার লিগে আসলে হালান্ড অনেক বছর ধরে খেলছেন, এবং হালান্ডকে ঠেকানোর জন্য প্রতিপক্ষ দলগুলো নানা ধরনের স্ট্র্যাটেজি সাজায়, কিন্তু সেটা আসলে শেষ পর্যন্ত সফল হয় না। এবার ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি, আমরা সবাই জানি তিনি মাস্টার মাইন্ড, এবং তার মাস্টার মাইন্ডই আসলে জাপানকে পার করে ব্রাজিল এই রাউন্ডে উঠেছে। সেই আনচেলোত্তি আসলে হালান্ডকে নিয়ে কি ভাবছেন, এটা সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে, যে হালান্ডকে কিভাবে আটকাবে এবং কে আটকাবে। সেটা কি মার্কিনিওস, দানিলো সান্তোস, নাকি মাহালেস? আমরা সবাই জানি মাহালেস আসলে আর্সেনালে খেলেন, এবং তার সাথে হালান্ডের নৈরথ্য বেশ পুরনো। আমরা এই মৌসুমেও দেখেছি আর্সেনাল সিটি ম্যাচের সময় হালান্ডের সাথে পুরোটার সময় জুড়েই মানে গ্যাব্রিয়েল মাহালেসের সংঘর্ষ লেগেই ছিল, জার্সি নিয়ে টানাটানি, দুজনের সাথে মাথা ঠোকাঠুকি, একজনের সঙ্গে ধাক্কাধাক্কি, মানে রেফারি এবং দুই দলের সবাইকে আসলে সেই মারামারিটা থামাতে হয়েছে। তো এই দ্বৈরথটা ব্রাজিল এবং নরওয়ে ম্যাচে অবশ্যই দেখা যাবে, এবং কার্লো আনচেলোত্তি খুব ভালো মতোই জানেন যে মাহালেসের আসলে অভিজ্ঞতা আছে হালান্ডকে আটকানোর। তো দায়িত্বটা আসলে খুব সম্ভবত তার উপরেই থাকবে। তবুও ওডেগার্ড এবং হালান্ড জুটি, এই জুটিকে আসলে ব্রাজিলের মিডফিল্ড এবং রক্ষণ ভাগ কীভাবে এই দুজনকে সামলাবেন, সেটা আসলে একটা দেখার বিষয়। আমরা সবাই জানি ব্রাজিলের রক্ষণ কিছুটা হলেও দুর্বল, এবং মিডফিল্ডও দুর্বল। মানে আক্রমণ ভাগ তো ভালো ফর্মে আছে, কিন্তু মিডফিল্ড এবং রক্ষণ, এই দুইটা আসলে নরওয়ের বিপক্ষে ম্যাচে কেমন, মানে কোন স্ট্র্যাটেজিতে তারা মাঠে নামবেন, হালান্ডের উচ্চতা এবং তার গতিকে আসলে কারা কীভাবে আটকাবেন, সেটা আসলে একটা দেখার বিষয়। আমরা সবাই জানি ব্রাজিল আসলে এই বিশ্বকাপে ধারাবাহিকভাবেই উন্নতি করেছে, প্রথম ম্যাচের চেয়ে পরের ম্যাচগুলোতে ধীরে ধীরে উন্নতি করেছে, এবং সেই উন্নতির গ্রাফটা আসলে আরও উপরের দিকে যাবে, সেটা আসলে সবার আশার বিষয়। এবং আরেকটা যেটা ব্রাজিলের জন্য দুঃসংবাদ, যে লুকাস পাকেতা আসলে পরের ম্যাচে খেলতে পারবেন না। তো তার জায়গায় আসলে কে স্টার্টিং 11-এ থাকবেন, এটা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন যে গত ম্যাচে দুর্দান্ত খেলা এনরিক কিংবা মার্টিনালি, এই দুজনের যে কোনো একজনকে আনচেলোত্তি আসলে প্রথম একাদশে মাঠে না হবে। তো শেষ পর্যন্ত কে আসলে একাদশে জায়গা করে নেবেন, সেটাই এখন অপেক্ষা। আরেকটা অপেক্ষা যেটা নেইমার, আমরা সবাই জানি নেইমার আসলে এই বিশ্বকাপে খেলেছেন মাত্র 15 মিনিট। আগের ম্যাচে জাপানের বিপক্ষে তাকে মাঠেই নামানো হয়নি। তো এখন ম্যাচটা যেহেতু নরওয়ের বিপক্ষে, এবং আমরা অলরেডি শেষ 16-তে চলে এসেছি, তো এই সময় অবশ্যই আনচেলোত্তি নেইমারকে শুরুর একাদশেই মাঠে নামানোর কথা। মানে নেইমারের মতো একটা প্লেয়ার যদি আপনি শুধু বেঞ্চে বসে ইউজ করেন, বলা তো যায় না। হঠাৎ নরওয়ে খুব ভালো খেললো এবং ব্রাজিল পিছিয়ে পড়লো, সেই অবস্থা থেকে আসলে ফেরত আসাটা কঠিন হয়ে যেতে পারে। তো শুরু থেকেই ব্রাজিল যেন তাদের ছন্দে খেলতে পারে, এই জন্য নেইমারকে আসলে মাঠে নামানো উচিত। এই তো হলো ব্রাজিলের একাদশ। হালান্ডরা আসলে ব্রাজিলকে নিয়ে কি ভাবছেন,
মানে নরওয়ের জন্য এই প্রথম এত বড় একটা স্টেজে ওঠা, শেষ ষোলোতে তারা আসলে কখনোই খেলেননি। তাদের প্রতিপক্ষ ব্রাজিল, তারা যে আত্মবিশ্বাসের তুঙ্গে আছেন, তাদের জন্য এখন প্রতিটা স্টেপে এখন নতুন ইতিহাস গড়ার জায়গা। তো সে অবস্থায় তারা আসলে খুব নির্ভর হয়ে মাঠে নামবে। তাদের আসলে হারানোর কিছু নেই, হারানোর সব কিছু আসলে ব্রাজিলের। নরওয়ে যদি ব্রাজিলের কাছে হেরে যায়, এতে আসলে তাদের খুব একটা কিছু যায় আসবে বলে মনে হয় না। তারা মাথা উঁচু করেই বিদায় নেবেন। তাদের ওরকম তাদের কাছ থেকে কোনো এক্সপেকটেশনও নেই দর্শকদের যে তারা আসলে বিশ্বকাপে এবং সেমিফাইনাল বা ফাইনাল খেলবে, যেটা ব্রাজিলের কাছে আছে। তো ব্রাজিল আসলে বেশ চাপে থাকবে এবং বেশ ভালোই চাপে থাকবে, এবং এই চাপের সুযোগটাই নরওয়ে নেওয়ার চেষ্টা করবে। মাঝমাঠে ওডেগার্ড আসলে ম্যাজিশিয়ান, তিনি আসলে হালান্ডকে বল বানিয়ে দেবেন, এবং এই জুটি শেষ পর্যন্ত ব্রাজিলের জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে। এদিকে গত রাতে মানে এমবাপ্পে যে অবিশ্বাস্য ফর্মে আছেন সেটা আবারও তিনি প্রমাণ করলেন সুইডেনের বিপক্ষে ম্যাচে। সুইডেনের বিপক্ষে ম্যাচে ফ্রান্স জিতলো অনায়াসেই, মানে এত স্মুথ খেলে তারা জিতেছে যে মনেই হয়নি এটা আসলে নকআউট রাউন্ড। সবাই ধারণা করছিল যে সুইডেন হয়তো ভালো একটা ফাইট দিতে পারবে, কিন্তু সেটা কিছুই হয়নি। এমবাপ্পে জোড়া গোল করেছেন এবং তার গোল এখন এই মুহূর্তে 6টি, এবং বিশ্বকাপে তিনি আসলে গোল্ডেন বুটের দিকে অনেকটা এগিয়ে যাচ্ছেন। মেসির বিশ্বকাপে সব মিলিয়ে গোল 19টি, এমবাপ্পের গোল 18টি। সো এটা আসলে তার জন্য অনেক বড় একটা ব্যাপার। মাত্র 27 বছর বয়সে তিনি সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন, এবং শেষ পর্যন্ত আলটিমেটলি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটা তারই হবে, এটা আমরা সবাই ধরে নিয়েছি, যেহেতু তিনি আরও 2-3টা বিশ্বকাপ খেলবেন, ওই সময় তার ধারে কাছেও কেউ থাকবে না। তো এবার ফ্রান্সকে আসলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলবে কিনা সেটা নিয়ে উঠেছে প্রশ্ন। যে ফ্রান্স আসলে 2018 সালে চ্যাম্পিয়ন ছিল, 2022-এ তারা ফাইনালে আর্জেন্টিনার কাছে টাই ব্রেকারে হেরে যায়। এবার আসলে ফ্রান্স যে ধরনের ফর্মে আছে, সেমির আগে তাদের কোনো তেমন বাধা নেই। সেমিফাইনালে তারা মুখোমুখি হতে পারে স্পেনের। তো স্পেনের বাধা যদি তারা পেরোতে পারে, তাহলে তারা খেলবে ফাইনালে, এবং ফাইনালে এই পাশ থেকে আমরা সবাই জানি আর্জেন্টিনা এবং ব্রাজিল আছে, তাদের কে যাবে সেটা দেখার বিষয়। তো ফ্রান্সকে আসলে কে আটকাবে, স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, এটা আসলে মানে খুব বলা যাচ্ছে না। কারণ ফ্রান্স যে ধরনের ফর্মে আছে, বিশেষ করে ডেম্বেলে, অলিসে এবং এমবাপ্পে, এই ত্রয়ী আসলে যে বিধ্বংসী ফর্মে আছে, কোনো ডিফেন্স আসলে তাদের আটকাতে পারবে কিনা সেটা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। শেষ পর্যন্ত ফ্রান্স কতদূর যায়, এবং এই সাইড দিয়ে ব্রাজিলকে আসলে নরওয়ে বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে পারবে কিনা, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।